ভিডিও মনে হয় আমার দ্বারা আর হবে না, জানো তো। বিশেষ করে কন্ট্রোভার্সি ভিডিও আমার দ্বারা আর হবে না। প্রথমে 1 মিনিট, তারপরে 1.5 মিনিট, তারপরে 4.5 মিনিট একই টপিক নিয়ে ভিডিও করতে গিয়ে আমি বন্ধ করে আবারও পুনরায় শুরু করলাম। আমার দ্বারা আর ভিডিও করা হবে না, কারণ কন্ট্রোভার্সি ভিডিও করতে গেলে আমি বারবার বলি একটা আলাদাই মানসিক স্টেট থাকা প্রয়োজন, ঠিক আছে? স্টেট অফ মাইন্ড যেটাকে বলে, সেটা থাকা প্রয়োজন। আমার সেটা বর্তমানে নেই। আমার পরিস্থিতি আমি আর জাহির করতেও চাই না। শুধু কালকে একজন মেসেঞ্জারে একটা বোন ভয়েস মেসেজ পাঠিয়েছে, সে বলছে দিদি আমার 8 মাসের একটা বাচ্চা রয়েছে আর একটা 10 বছরের বাচ্চা রয়েছে, তো আমার 8 মাসের বাচ্চাটা যদি একটু বড় হতো আমি কারোর কাছে রেখে তোমার সাথে গিয়ে দেখা করে আসতাম। তোমার সাথে তো ডাইরেক্ট গিয়ে দেখা করতে পারছি না, তুমি প্লিজ ভিডিও দাও দিদি। তো আমার এত খারাপ লাগছিল। আর এ তো অচেনা, আমি সহসা এর সাথে কোনো সময় কথা বলিনি। আর এমনি যারা চেনাশোনা তারা তো বলতেই থাকে। কিছু মানুষ আমাকে ফোন করেও বলে সুতরাং তুমি ভিডিও দাও, এটা তো তোমার প্রয়োজনের জায়গা, বা এটা তোর প্রয়োজনের জায়গা, তুই কেন ভিডিও দিচ্ছিস না? এরকম অনেকেই ফোন করে বলছে। বিশ্বাস করো আমার শরীর সঙ্গ দিচ্ছে না, আমার শরীর মন কোনোটা সঙ্গ দিচ্ছে না। 4.5 মিনিট একটা ভিডিও করে আমার মনে হলো আমার ভিডিও করতে পারছিই না, আমি কথা বলতে পারছি না, আমি কথা বলতে পারছি না। যে কিনা এত কঠিন কঠিন সিচুয়েশন পার করে এসছি, সে আমি মানুষটা কথা বলতে পারছি না। হায় রে। আর এখন সবচেয়ে বেশি হাসি পায় কি শুনে জানো তো? যখন কারোর মুখে শুনি যে আমি এটা ভিউজের জন্য নাটক করছি, আর স্পেশালি মারিয়াকে হিংসা করে নাকি আমি নাটক করছি ভিউজ কামানোর জন্য, এটা শুনে আমার আরও বেশি হাসি পাচ্ছে। এক তো নাটক করছি সেটা দেখে শুনে হাসি পাচ্ছে যারা যারা বলছে, আমার কোনো রাগ হচ্ছে না, আমার হাসি পাচ্ছে। আর স্পেশালি যখন বলছে মারিয়াকে হিংসা করে আমি এটা জিনিসটা করছি, তখন আরও হাসি পাচ্ছে আমার। যাই হোক, মারিয়ার বিষয়টা যখন উঠলো, মারিয়াকে নিয়েই ভিডিও করি। গান আমার কাছে আর এক্সপেক্ট করো না তোমরা। গান করার জন্য একটা প্রয়োজন হয়, শরীরের ভেতরে যে যন্ত্রগুলো দিয়ে আমি গান করব না, সেটার জন্য একটা আলাদাই পরিস্থিতি প্রয়োজন হয়। দেখো আমি কথা বলতে পারছি না, আমি ভিডিও করব কি? আমি 8টা 15 নাগাদ বসেছি, আধা ঘন্টা ধরে আমি ক্যামেরার সামনে বসে রয়েছি, আমি কি ভিডিও করব বলো? তো যাই হোক, মারিয়ার ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগলো, মানে মুডটা একটুখানি হলেও ফ্রেশ হয়েছে। তো ভাবলাম চলো মারিয়াকে নিয়ে একটুখানি ভিডিও করি, সাথে অনেক বিষয় নিয়ে বলার আছে, মন্দিরাকেও একটু ইনক্লুড করবো, সেটা আমার পার্সোনাল বিষয়ের জন্য। এবার মারিয়াকে নিয়ে বলি। প্রাঙ্ক ভিডিও করেছে। প্রাঙ্ক ভিডিও জেনারেলি আমরা সবাই জানি, যারা প্রথমবার দেখে তারা হয়তো বোঝে না, বাট আমরা যারা ক্রিয়েটার হিসেবে ইউটিউবে আছি তারা আমরা বেশ ভালো মতন জানি যে প্রাঙ্ক ভিডিও পরিবারের মধ্যে হলে বা বন্ধুবান্ধবের মধ্যে হলে সবটাই তাদের মানে জ্ঞাতার্থে হয়, অর্থাৎ তারা সব কিছু জানে। এখানে মারিয়া বলছে অনুপম কিছুই জানতো না, আলমারির ওপরে একটা কাগজ বাগজ ছিল, তার পেছনে ক্যামেরাটা রেখেছে। অনুপম ঘরে ঢুকেই বলছে বাইরে বড্ড গরম, জল দাও। এবার বাইরে থেকে কোনো মানুষ আসলে পরে, বিশেষ করে যদি লাইট কালারের কোনো কিছু পরা থাকে না, তাহলে কিন্তু ক্যামেরাতে বেশ ভালোই ধরা পড়ে যে সে ঘেমে রয়েছে। গরম থাকলে পরে তো ঘামবেই, খুব স্বাভাবিক। এটা দিল্লির গরম না, দিল্লির গরমে ঘাম হয় না, দিল্লির গরম তো না, লু। তো এবার এখানকার গরমে জেনারেলি ছেলে মানুষরা বলো মেয়ে মানুষরা বলো, মানুষ উভয় নির্বিশেষে, কথা বলতে পারছি না, পুরুষ মহিলা নির্বিশেষে সকলেরই ঘাম হবে, তো জামা কাপড় ভিজে যাবে। তো অনুপমকে আমি দেখলাম না, অনুপমের গেঞ্জিটা ভেজা, ঘামে ভেজা দেখলাম না, বাট ও বলছে বাইরে খুব গরম। দিয়ে জল চাচ্ছে, জল কিছুতেই এনে দিল না, তারপর নিজে জল খেলো, এনে ফ্রিজের থেকে এনে জল খেলো। তারপরে হচ্ছে তার আগে না পরে যাই হোক ফুল প্যান্টটা চেঞ্জ করলো। জেনারেলি আমরা বাইরের থেকে আসলে পরে আমরা যদি খুব কষ্ট হয়ে যায়, খুব ঘেমে যাই, আমরা প্রথমে চেঞ্জ করি, তাই না? চেঞ্জ করি আগে। তো এখানে দেখলাম অনুপমকে সেটা করতে দেখিনি। তো আমি মানে কি বলবো, এটা আমার মত অনুযায়ী, আমি বলবো না মারিয়া মিথ্যা কথা বলছে, বাট এটা আমার অনুমান যে ওরা দুজনেই জানতো যে প্রাঙ্ক ভিডিও হচ্ছে, ঠিক আছে? এবার তাহলে অনেকে বলতে পারো যে অনুপমের চোখের জলটা কি ফেক? না, অনুপমের চোখের জল ফেক না। হয়তো যখন মারিয়া বারবার বলছিল যে আমি চলে যাব, আমি তোর সাথে থাকবো না, এরকম করে যখন বলছিল না, হয়তো ওই বিষয়টা ওকে টাচ করেছে, ঠিক আছে? এরকম প্রাঙ্ক ভিডিও কিন্তু এরকমভাবেই হয়। নাটক হচ্ছে জেনেও বিষয়টা, আমি আজ পর্যন্ত কোনো সময় কোনোদিনও কারোর সাথে প্রাঙ্ক ভিডিও করিনি, আমি জানি না। আমি অনেকবার ভেবেছিলাম, আর আমি ভেবেছিলাম বরকে না জানিয়েই প্রাঙ্ক করব, ঠিক আছে? কারণ আমি যদি বরকে জানিয়ে করি, বর এমনভাবে
ইয়ে করবে, অ্যাক্টিং করবে, তোমরা সমস্তটাই বুঝে যাবে। উল্টে আরও বলবে সুতপা তোমার বরকে বলো আরও ভালো করে অ্যাক্টিং শেখাতে বলো, অ্যাক্টিং শিখতে বলো। আর যারা আমাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করবে তারা তো আলাদাভাবে কন্ট্রোভার্সি করবে, সেইটা আলাদা কথা। বাট আমি ভেবেছিলাম ওর সাথে অনেক রকমভাবে প্রাঙ্ক ভিডিও করব, কিন্তু একমাত্র ওকে ও যাতে আঘাত না পায় সেই কারণে আমি কোনো রকম প্রাঙ্ক ভিডিও করিনি। এরকম ভেবেছিলাম যে আমি মাথায় পট্টি বেঁধে রাখবো, যে আমার এই পড়ে গেছি, মাথা ফেটে গেছে, হ্যানা ত্যানা, বা আমি ও বাইরে থেকে ডাকবে, গেটটা খোলা থাকবে অথচ আমি শুয়ে মানে কিছু একটা হয়ে গেছে, সেই রকম অ্যাক্টিং করব, আর ক্যামেরাটা এক জায়গায় থাকবে। কিন্তু আমি তার যে প্রতিক্রিয়া হবে, ওর উপরে যে প্রতিক্রিয়া হবে, ওর যে মানসিক ও যে হার্ট হবে, ঝটকা খাবে, সেই বিষয়টা ভেবে আমি কোনোদিনও প্রাঙ্ক ভিডিও করতে পারিনি আজ পর্যন্ত। কোনোদিনও আমি ভেবেছিলাম, কখনো ভেবেছিলাম শেরুকে মিঠুদির বাড়িতে রেখে বলবো যে শেরু বাইরে বেরিয়েছিল, কোথায় চলে গেছে, এটাও ভেবেছিলাম। কিন্তু তারপরে ভাবলাম যে না, ও হঠাৎ করে এসে যেই মানসিক ধাক্কাটা খাবে সেটা আমি নিতে পারবো না, তো আমার প্রাঙ্ক ভিডিও করার দরকার নেই। আর জানিয়ে যদি করি ওর ওই মানে অ্যাক্টিংয়ে একদম প্রাঙ্ক ভিডিও দফা রফা হয়ে যাবে, সেই কারণে আমি প্রাঙ্ক ভিডিও কোনোদিনও করিই নি। তো যাই হোক, আমার পুরোপুরি মনে হয়েছে যে অনুপম সব কিছুই জানতো, আর এটা জানাটাই খুব বেশি স্বাভাবিক। কারণ কি বলতো, এতদিন ধরে দুজনে মিলে ভিডিও করছে, খুব হাসি খুশি থাকছে, তারপরে ওদের মধ্যেকার কিভাবে কি কথাবার্তা হচ্ছে, ওদের বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা হচ্ছে কিনা ওরা তো বেশ ভালো মতনই জানে, তাই না? তো খুব স্বাভাবিক এটা যে অনুপম যদি না জানতো যে প্রাঙ্ক ভিডিও করছে, তাহলে হঠাৎ করে বলতো যে কি কালকে পর্যন্ত এ তো কি ন্যাকামি করছিস নাকি, তার যে কথার থ্রোয়িংটা সেটাই আলাদা হতো, ঠিক আছে? তো যাই হোক, কিন্তু কথার মাঝখানে একটা জিনিস আমি বুঝলাম না, যে মন্দিরার মাকে নিয়ে যে বিষয়টা বললো সেটা আমি বুঝলাম না। যখন অনুপম বলছে যে তুই ঝগড়া করছিস কেন, নিপা মাসি আসবে নাকি, এই কথাটা যখন বললো না, তখন মারিয়া ফট করে বলল যে কেন নিপা মাসি আসলে আমি ঝগড়া করবো কেন, মানে নিপা মাসি আসলে কি ঝগড়া হয়, আমি তো বুঝলাম না এই কথাটার মানেটা কি। তো এই কথাটা আমার মাথার মধ্যে না ক্যাচ করেছে। আর মারিয়া আবার বলছে আমি একা থাকছি, একা ইয়ে করছি। তো এই বিষয়গুলো বড্ড বোকা বোকা। যাই হোক, প্রাঙ্ক ভিডিওতে সব বোকামিই চলে আমার মনে হয়। তো কারণ যেহেতু ও তো সবই জানতো যে ওকে একাই থাকতে হবে, আর একা থাকার জন্যই তো এইভাবে পালিয়ে আসা, তাই না? এরকমভাবে বিয়ে করা, একা থাকবে বলেই তো, কারণ ও তো জানতো যে কেউ ওদের সঙ্গে এসে থাকবে না, সেই কারণের জন্য এইভাবে আসাতে এই বিষয়গুলো প্রাঙ্ক ভিডিওর মধ্যে ঢোকানো বড্ড বোকা বোকা লেগেছে আমার কাছে, দর্শক হিসাবে, ঠিক আছে? দর্শক হিসেবে বোকা বোকা লেগেছে। মানে না, ওর জায়গাতে সমান কী নিয়েই বা প্রাঙ্ক ভিডিও করবে, তাই না? বাড়ি চলে যাব, এটা যেমন টাইটেলের জন্য ভালো, টাইটেলে দেওয়ার জন্য ভালো যে আমি বাড়ি চলে যাব, যেহেতু বাড়ির থেকে মানামান্তির ব্যাপারটা একটুখানি গন্ডগোল আছে, তার জন্য বাড়ি চলে যাব, এই বিষয় এই টাইটেলটা দেওয়া এটা একটা আলাদাই মানুষকে অ্যাট্রাক্ট করবে, সেটা মারিয়া ভালো মতন জানে। তো সেই কারণের জন্যই হয়তো এই টাইটেলটা দিয়েছে। তো ওভারঅল আমার মনে হলো যে এটা দুজনেই জানতো, বাট প্রাঙ্ক ভিডিও ভালো হয়েছে। লাস্টে অনুপমের কান্না একেবারে জমিয়ে দিয়েছে, প্রাঙ্কটা বেশ ভালো হয়েছে। তো তবুও বলবো এরকম ঝগড়াঝাটি করিস না, দুজনে ভালোভাবে থাক, এটাই বলবো দিদি হিসাবে, আর কি বলবো। আর আমি এর আগেও একটা ভিডিও করব হয়েছিলাম, যখন মারিয়া বলতো আর কি যে হাতের মেহেন্দি, আমি এটা অন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও থেকে জানতে পারি, কারণ সবসময় দেখা হয়ে ওঠে না সবার ভিডিও, যে হাতে কি মেহেন্দি উঠে রং থাকছে না, কাজ বাজ করতে হচ্ছে। তো সব জেনেই এসেছিলো, তাই না? এইভাবে তো ও তো জানতো যে আমরা দুজনে একা থাকলে পরে এরকম কাজ বাজ ওকেই করতে হবে। অনুপম বেশ ভালো বলেছে যে কালকের থেকে তুই বাইরে গিয়ে কাজ কর আর আমি ঘরে রান্নাবান্না করব, বেশ ভালোই বলেছে। তখন মারিয়া বলছে আমি কিছুই করতে পারবো না। তো যাই হোক, ওভারঅল ভালো লাগলো, ওদের ভিডিওটা দেখে মুখে হাসি আসলো, এটাই তো যথেষ্ট, তাই না? আমরা মানুষকে এন্টারটেন করার জন্যই তো ভিডিও করি। এবার মন্দিরার কিছু কথা বলি, কিছু কথা মতলব মন্দিরা আজকে আমাকে ফোন করেছিল, তার আগে মেসেজ করেছিল, আমি তখন স্নান করতে গেছিলাম। আমার খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, যখন যেটা মনে হচ্ছে যে না এবার যাই, এবার করতে তো হবেই, এবার খেতে তো হবেই, তখন এরকমই হচ্ছে, এরকমভাবেই চলছি আর কি। তো এবার এসে দেখলাম যে মন্দিরে দুবার ফোন করেছিল, তারপরে আমি ব্যাক করি। তারপরে ও ভাবছিল যে আর 5টা মানুষের মতন তোমরা যেরকম ভাবছো, হয়তো অনেকেই ভাবছে যে হয়তো ঠিক হয়ে যাবে, বা নাটক, এই সমস্ত যারা ভাবছে সেরকমের মধ্যে মন্দিরাও ছিল। তো বলছিল যে হয়তো ভাবছিলাম যে তুই সব কিছু ঠিক করে নিবি, বাট এটা তো দিনের পর দিন বেড়ে চলেছে, লাস্টে না পেরে আমি তোকে ফোনই করলাম। তো তারপরে ওর সঙ্গে এই কথাবার্তা হলো, তখনও বললো যে ও সাধারণ মানুষ যেমন আমাকে বোঝাচ্ছে ও সেরকমই বুঝিয়েছে, সাথে এটাও বললো যে কি যেন বলে তোমার
আরে বলো না, উফ কী যেন বললো, ভিডিওর কথা বলছে, ভিডিও দে, ভিডিও মিস করিস না, ভিডিও দে। তখন আমি বললাম দেখ তুই তো আমাকে চিনিস, আমি কোন কোন পরিস্থিতিতে ভিডিও দিয়েছি, আজকে দিতে পারছি না তার মানে আমার অবস্থা কতখানি খারাপ একটুখানি বোঝার চেষ্টা কর। বলছে সব বুঝতে পারছি বলেই ফোন করছি, বলেছিল যে তোকে তো আসতে বলি, তুই তো আসিস না, তুই এসে ঘুরে যা। তো আমাকে ফোন করেছে, আমার খোঁজ নিয়েছে, বেশ ভালো লাগলো, সেটা তোমাদেরকে জানালাম, কারণ এটা কর্তব্য, তাই না? অনেকে হয়তো বলবে যে তোর বোনেরা খোঁজ নিচ্ছে না, তো মন্দিরা ফোন করেছিল, এইটুকুই ওকে নিয়ে বলা। এবার আসি সীমাদিকে নিয়ে কিছু কথা বলতে। সীমাদি, তোমার ভিডিওটা আজকে দেখলাম, না আর কোনো সময় বলবো না যে তুমি আমার দর্শকদের ম্যানুপুলেট করছো, মাথায় হাত বুলাচ্ছ, এইরকম কথাটা, এরকম বোকামির কথাটা আর কোনো দিনও বলবো না, কখনো বলবো না, ঠিক আছে? তো তুমি নিশ্চিন্ত হয়ে আমার বিরুদ্ধে তোমার যা বলার আছে তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। আর ম্যানুপুলেট করার কথা, আমি আমার মতন চলছি, আমি আমার মতন চলবো। দর্শকরা যদি মনে করে যে না সুতপাকে ভালোবেসে দেখবো, সুতপা যে ডিসিশনটা নিচ্ছে তার পেছনে নিশ্চয়ই কোনো রিজন আছে, তো তাতে মানে কি বলবো, তাহলে আমার প্রতি যে দর্শকদের ভালোবাসা সেটা জিতে যাবে। আর যদি তারা ভাবে যে না সত্যিই সুতপা নাটক করছে, এত ক্রিয়েটাররা বলছে সুতপা নাটক করছে, তার মানে সত্যিই নাটক করছে, মানে ক্রিয়েটারদের কথা বিশ্বাস করে যদি দর্শকরা আমাকে অবিশ্বাস করে, সেখানেও আমি রাজি, কারণ আমি আর নিজেকে প্রুফ করতে চাই না যে আমি নাটক করছি। যে সীমাদি তুমি বলছো না যে সবাই বলছে নাটক করছি, তাই সেটা যে নাটক নয়, এটা যে নাটক নয়, তাই ও দেখাচ্ছে যে এই তো ঘর ভাড়া নিলাম, এই তো এই করলাম, দেখতে গেলাম, হ্যানা তেনা। না গো, আমি দর্শকদেরকে বিশ্বাস করানোর জন্য যাচ্ছি না, আমি দর্শকদেরকে বিশ্বাস করানোর জন্য শুধুমাত্র একটা ভিডিওই করেছিলাম, বাবাকে দিয়ে বলিয়েছিলাম, ব্যাস ওই শুরু ওই শেষ। এরপরে শুধুমাত্র আমি আমার লাইফস্টাইলটা দেখাচ্ছি, তাও আমি প্রত্যেক দিন দেখাচ্ছি না, আমি এখান থেকে চলে যাই, তারপরে প্রত্যেক দিন যা করি শুয়ে যদি থাকি সেই শুয়ে থাকাটাও আমি দেখাবো, কিন্তু এখানে আমার আর ইচ্ছে করছে না, ঠিক আছে? তো তোমরা ক্রিয়েটাররা যেভাবে পারো মানুষকে, সমস্ত আমার পজিটিভ নেগেটিভ সমস্ত দর্শকদেরকে ম্যানুপুলেট করার যথাসাধ্য চেষ্টা করো, আমি কিচ্ছু বলবো না, ঠিক আছে? আমি কিচ্ছু বলবো না, আর কোনোদিনও বলতেই আসবো না যে দেখো আমি সত্যি বলছি, ক্রিয়েটাররা আমার নামে মিথ্যে বলছে। হ্যাঁ, আর ভিউজের কথা বলছো যে থিতিয়ে যাওয়ার আগে লোহা গরম থাকতে থাকতে হাতুড়ি মেরে দে, আমি ওই টার্গেট নিয়ে কোনো টার্গেট নেই, আমার কোনো রকম টার্গেট নেই যে আমার ভিউজ কামাতে হবে, তাড়াতাড়ি মারিয়ার মতন ঝটফট দেখাতে হবে। ও একটা বাচ্চা মেয়ে, ও বিয়ে করেছে, ঠিক আছে? ও বিয়ে করেছে, ও অ্যাডাল্ট হয়ে গেছে, ও বিয়ে করেছে নিজের ইচ্ছায়, ওর ব্যাপার আর আমার ব্যাপার সেম হলো? তুমি যে কথাগুলো বলছো, কোথাও না কোথাও তোমার মনে হচ্ছে না তুমি বোকামো করছো, যে আমি মারিয়াকে হিংসা করে মারিয়ার পথ অবলম্বন করছি? তোমার মনে হচ্ছে না তুমি বোকামো করছো এই কথাগুলো বলে? সীমাদি, বাই দ্য ওয়ে, তোমার হাজব্যান্ডের দ্রুত সুস্থতা কামনা করি, তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে ওয়ারিড, তো দ্রুত সুস্থতা কামনা করছি। কিন্তু এই কথাগুলো বলে তোমার কোথাও না কোথাও মনে হচ্ছে না যে মারিয়ার বিষয়টা ঢুকিয়ে তুমি বোকামো করছো? কোথায় মারিয়া, সে একটা বিয়ে করেছে, আর কোথায় আমি, তাই না? নেহাতি আমি যেহেতু বলতে পারছি না তো কারণটা, তার জন্য কিছু ক্রিয়েটার আছো তোমরা, তোমাদের মনের মতন করে সাজিয়ে নিয়ে তারপরে দর্শকদের সামনে প্রেজেন্ট করছো, করো, কিন্তু আমি কি করব না করব সেটা কমসে কম তুমি বলে দিও না, যে এই তো তুই ফ্ল্যাট নিয়েছিস বা ফ্ল্যাট দেখতে গেছিস, সেটা এইভাবে বলে দে, ওইভাবে করে দে, এইভাবে দেখা, সেইভাবে দেখা। না, এটা আমার ব্যাপার তো না, এটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। মারিয়া যখন ঘর ছেড়েছিল তখন ছোট করে ক্লিপ তুলে রেখেছিল, মারিয়ার মতন করেছে। আমার জীবনটা যেইভাবে যাচ্ছে, যেরকমভাবে যাচ্ছে, আমি যেইভাবে মনে করব আমি দর্শকদেরকে সেইভাবে দেখাবো, এবং সেটা আমি বলেও রেখেছি। আমি বলিনি যে আমি ভিডিও তুলে রেখেছি সেটাই দেব, আমি ভিডিও করে এনেছি আমার দেখার জন্য, দর্শকদেরকে দেখানোর জন্য না। আমি কিভাবে ভিডিও তুলে এনেছি সেটা একমাত্র আমি জানি, ঠিক আছে? দর্শকদেরকে যখন দেখাতে হবে আমি অ্যাট প্রেজেন্ট করে দেখাবো, আমি তৎক্ষণাৎ করে দেখিয়ে দেবো। মানে আজকে ভিডিও করলাম, ফ্ল্যাটের ভিডিও করলাম, যে ঘরটা আমি নিচ্ছি বা নিয়েছি বা যাই হোক না কেন, সেটা আজকে করলাম, কালকে দেখিয়ে দেবো। এরকম না যে আমি সেই দিন গেছিলাম, সেই দিনের ভিডিও করে এনেছি, সেই দিনেরটা দেখাবো, এরকমটা কখনো করব না। তাই আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার উপরে ছেড়ে দাও।
আমি কি করছি সেটা নিয়ে তোমার কি বক্তব্য আছে সেটা তুমি তোমার মতন করে বলো। আজকে হ্যাঁ বলো, কালকে না বলো, পরশুদিন হ্যাঁ না দুটো একসঙ্গে বলো, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, ঠিক আছে? সম্পূর্ণ তোমার ব্যাপার। সেখানটায় আমি তোমাদের কোনো রকম মতামতে আমি হস্তক্ষেপ করব না। বাট আমি কি করবো না করবো আমার উপরে ছেড়ে দাও। আর মারিয়া বড্ড চালাক, মারিয়া আমাকে কিনে বিক্রি করবে, এই সমস্ত কথা। মারিয়া চালাক বোকা আমার তো দেখার দরকার নেই। তুমি দেখো, আমার দেখার দরকার নেই। মারিয়াকে দেখে আমি তাহলে মন্দিরের সময় তো করতে পারতাম গো, মন্দিরের সময় তো করতে পারতাম। তোমার এগুলো মজাক মনে হয়? হ্যাঁ, মজা মনে হয় তোমার এগুলো? তুমি কি নিজের জীবনে এরকম মজা করেছো যে তোমার এরকম মজা মনে হচ্ছে? আমি একবার মন্দিরের সময় আমি বলেছিলাম যে মন্দিরা নাটক করছে ডিভোর্স নিয়ে, যখন সত্যি সত্যি ওরা রানাঘাট কোর্টে ওই মোহরির কাছে দিয়ে লেখাচ্ছিল না যে ডিভোর্সের জন্য এই যে বয়ানগুলো লিখতে হয়, সেই সময় আমার বুকটা ফেটে যাচ্ছিল যে আমি কি করে বললাম যে ওরা নাটক করছিল। আমি সেই কারণে মন্দিরের সঙ্গে যখন প্রথম কথা হয়েছে আমি কেঁদে ভাসাচ্ছিলাম যে আমার কি গিল্টি ফিল হচ্ছে যে আমি ভেবেছিলাম নাটক করছে। তাই হঠাৎ করে কারোর বিষয় নিয়ে নাটক 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 এরকম বলাটা বন্ধ করো। যে কোনোদিনও এই কাজ করেনি সে হঠাৎ করে এইরকম কাজ করছে, সেই বিষয়টা তোমার কাছে যদি নাটক মনে হয় তাহলে আমি বলবো এরকম নাটক হয়তো তুমি করে এসেছো, এইরকম নাটক তোমার করা আছে, তার জন্যই তোমার মনে হচ্ছে নাটক, ঠিক আছে? যাই হোক, মারিয়ার নিয়ে প্রসঙ্গটা তোলাতে আমার রীতিমতন হাসি পেয়েছে। হ্যাঁ, ওরা বিয়ে করেছে, হ্যাঁ জানি তো ওরা বিয়ে করেছে। আর একটা কথা বলছো না যে দর্শকরা এত বোঝাচ্ছে, তারপরেও আমি দাম দিচ্ছি না, তারপরেও আমি কথা শুনছি না। আমি যেই দিন যদি আমার তো কোনো কিছু ভালোভাবে হয় না, আমার সেই 1000 সাবস্ক্রাইবার এই ইউটিউবে আসার পরে না, আমার সেই 1000 সাবস্ক্রাইবার পূরণ যখন হয়েছিল তখনও মানুষের কথা শুনেছিলাম। আমি নিজেও জানি আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। ছাদে গিয়ে আমি এরকম কথা শুনছিলাম, তুমি তো বললে না তোমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। সেই সময় কথা শুনেছি 1000, মানে কি বলবো, 1000 বাজে রকম কথা শুনেছি। আমি নাকি জানাইনি, আমি নাকি শোনাইনি, ঠিক আছে? কারণ তখন কিন্তু সাবস্ক্রাইবার হাইড করে রাখা যেত, সাবস্ক্রিপশন লিস্ট হাইড করে রাখা যেত। আশা করছি তোমাদের মনে আছে। কোন বছরের এপ্রিল থেকে এরকম সাবস্ক্রাইবার হাইড করে রাখার বিষয়টা উঠেই গেল, ঠিক আছে? তো সেই কারণে দর্শক বলছি, কিছু কিছু ক্রিয়েটার, তখন তাদের সঙ্গে আমার পরিচয় ছিল, তারা আমাকে ফোন করে রীতিমতন মানে থ্রেট, কেন আমি জানাইনি। তো আমার ওই 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার থেকে শুরু করে আর এই আইফোন কেনা পর্যন্ত আমার কোনো ভালো জিনিস এই ইউটিউব ভালো চোখে দেখেনি। তাই আমি কোনো কিছু, আমার খারাপ সময়টা দর্শকরা ভালো চোখে দেখবে বা ক্রিয়েটাররা ভালো চোখে দেখে সেটাকে নিয়ে ভালো কথা বলবে, এটা তো আমি আশাই করি না। আজকে আমি আইফোনটা নিয়েছি, সেটা নিয়ে মানুষের সেই 20 লক্ষ টাকা 25 লক্ষ টাকা এইসবের গল্প নিয়ে পুনরায় নতুন করে শুরু করে দিয়েছে। তাহলে আমি এখান থেকে মানুষের ভালোবাসার পাশাপাশি মানুষের এত ঘৃণা আমার উপর, সেটা দেখে এখন আর কারো কাছ থেকে ভালো কোনো কথা শুনবো আশাই করি না। তাই আমার এই বিষয়টাকে নিয়ে যারা নাটক মনে করছে, আমার তাদের চিন্তা ভাবনার উপরে কোনো রকম কোনো প্রশ্নচিহ্ন নেই। তারা তাদের মতন ভাবুক। ছয়রশ্মি নয়াকার ল, এই শব্দটা শুধুমাত্র এই শব্দটার জন্যই এত কিছু কিনা, সেটা তোমাকে কে বললো? আর এই শব্দটা বলার পেছনের কারণটা কি, এইটা নিয়ে তোমার ঔৎসুক্য বেশি, তোমার কৌতূহল বেশি। বেশ কিছু মানুষ আছে তাদের কৌতূহল বেশি। যেটা নয় তাকে যদি সেটা বলা হয় তাহলে তার গায়ে লাগবে। এতদিন আমি প্রচুর শুনেছি মুখরা দজ্জাল চোপাধারী, কোনো সময় গায়ে লাগেনি, কারণ আমি মানি আমি মুখরা দজ্জাল। আর এই জালিম দুনিয়ায় টিকে থাকার জন্য এই মুখটাই, জুবানটা থাকা জরুরি, ঠিক আছে? জুবানটা থাকা জরুরি। কিন্তু ওই যে শব্দটা, সেটা আমি মানতে পারিনি। আর তোমাকে কে বললো, বা এই যে যারা বলছে যে এই শব্দটা ব্যবহার করেছে, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা একে অপরকে রেগে গেলে বরাহনন্দন বলি, চলতি ভাষায় যেটা বলা হয়, ঠিক আছে? সেটা বলি। আদৌ কি সামনের মানুষটা তাই? কিন্তু আমরা তো রেগে গেলে বলে দিই, কত রকমের গালাগালি দিই না, দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে আমরা দিই গালাগালি। তো আমাদের মধ্যেও সেই জিনিসটাই হয়েছে, আর সেটাই আমি মানতে পারিনি। কেন বেরোবে এরকম একটা কথা? অন্যান্য সব কিছু মেনে নিয়েছি, ওই কথাটা কেন বেরোবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওই কথাটা বলার জন্য এত কিছু নয়, ওই কথাটা বলা হয়েছে যেই কারণে, সেই কারণটার জন্য। মানে
যেটা নিয়ে আমি আমার বরের সঙ্গে আর্গুমেন্ট করছি আজ অনেক বছর ধরে তাকে বোঝানোর চেষ্টা করছি, সেই জিনিসটার কারণে রাগারাগি হওয়াতে ওই ওয়ার্ডটা বেরিয়ে গেছে। ঠিক আছে, যেদিন আমি কারণটা, যদি ওই ভগবান, ওই যে উপরে ভগবানটা আছে না, উনি যদি সুযোগ করে দেয় তখন আমি বলবো, যদি বেঁচে থাকি, যদি আমার দর্শকরা থাকে, যদি বিশ্বাস বজায় রাখতে পারে, সেই দিন যখন বলবো, সেই দিন দর্শকরা বলবে যে সত্যি তুহিনবাবুর অনেক আগেই উচিত ছিল তোমার কথা শোনা, তোমার সঙ্গ দেওয়া। ঠিক আছে, এর মাঝখানে আমি যতদিন না বলতে পারি, এর মাঝখানে তোমরা ক্রিয়েটাররা যত খুশি বলে যাও, ঠিক আছে। আর ভিউয়ার্সরা যদি আমার সঙ্গে থাকবে, না থাকলে আর আমার কপাল খারাপ, কিছু তো আর করার নেই, আমার কপাল খারাপ। চলো, ভিডিও এই পর্যন্তই রাখলাম। আর যারা আমাকে খুব কাছ থেকে চেনে না, এই যে মন্দিরে আজকে আমাকে ফোন করে বলছিল, দেখ আমি তো জানি, মেসেজও করেছিল, ফোন করার আগে মেসেজ করেছিল যে আমি তো জানি তুই কতখানি চাপা, আমাকে ফোনে বলছে, তুই বলবি কি না আমি তাও জানি না, কিন্তু তারপরেও তোর চোখ মুখের হাল দেখে আমি ফোন করতে বাধ্য হলাম তোকে। ঠিক আছে, তো আমি তাকেও বলতে পারিনি, আরে हम रोना क्या छोड़ दिए, लोग समझ रहे हैं कि मुझे तकलीफ ही नहीं होता। तकलीफ किसको बताए, तकलीफ लेकर हर कोई हंसेगा मुझ पे। प्रथमे শুনবে, শোনার পরে দরদ দিয়ে কথা বলবে। ইন ফিউচারে ইন কেস আমার সঙ্গে মনোমালিন্য হলে পরে আমার সেই কষ্টটাকেই খিল্লির মতন করে মানুষের সামনে প্রকাশ করবে না। মন্দিরের কথা এটা বলছি না, কারণ মন্দিরা ব্লগার, ঠিক আছে, সেই মন্দিরার কথা আমি বলছি না। তবে মন্দিরাকে পার্সোনালি আমি এই কথাটুকু শুধু বলেছি, যেটা কিনা তোমাদেরকেও বলেছি, যে পরকীয়া জনিত কোনো বিষয় নয়। ঠিক আছে, তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আবারও বলছি সীমাদি, তোমার হাজব্যান্ডের দ্রুত সুস্থতা কামনা করি, ব্যাস এইটুকুই। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।